উত্তম কুমার পুরকাইতের লেখা গল্প অর্ধাঙ্গিনী। সকাল থেকে টেনশনটা হচ্ছিল, অনেক দিন পর নিজের ছোটবেলার ছোঁয়া পাবে। এ কি কম! হুইল চেয়ারের চাকা ঘুরিয়ে বার দুই ঘর বাহির করে তোড়সা। মাও ঘর থেকে বেরিয়ে আসেন। কী রে, অনেকটা পথ তো, জামাইয়ের এত দেরি হচ্ছে কেন? তোড়সা আবার মোবাইলে আবিরকে ধরার চেষ্টা করে, আবার পরিষেবা সীমার বাইরে। মায়ের প্রশ্নের কোনো জবাব না দিয়ে থমথমে মুখে ঘরে ঢুকে যায়। একটা ফোন তো করা উচিত। একটা পোলিও মেয়েকে নিয়ে 2-2.5 ঘন্টা রাস্তা তো কম নয়। শোকেজ আলমারির সামনে এসে দাঁড়ায় চেয়ারটা। তোড়সা মুখ তোলে। যেখানে উজ্জ্বল হয়ে হাসছে আবিরের মুখ, ছবিটা এতটাই সজীব। মানুষটার দিকে তাকিয়ে তোড়সার নিজের চোখ দুটো বোঝে। এই লোকটা কোনোদিন তার কল্পনায় ছিল না। সেই ছোটবেলায় ক্লাস 8 পর্যন্ত পড়েছিল তার সঙ্গে একই মাস্টারমশাইয়ের কাছে। এক ক্লাস উঁচুতে পড়তো আবির। পড়াশোনায় খুব একটা ভালো ছিল না। স্কুল করে মাস্টারমশাই তাদের বাড়িতে আসার 20-25 মিনিট পরে সে ঢুকতো। আসলে স্কুল থেকে ফিরে পাশের বাগানে গুলি নিয়ে চলে যেত। তার মা অর্থাৎ তোড়সার বর্তমান শাশুড়ি ডেকে ডেকে ছেলেকে খুঁজিয়ে এনে ঘাড় ধরে দিয়ে যেতেন তাদের বাড়িতে। একে অঙ্কে কাঁচা ছিল, তার উপর দেরিতে আসার জন্য দুটো সাদা পায়ে ছপছপিয়ে পড়তো কঞ্চির বাড়ি। কিশোরী তোড়সা কোঁকিয়ে উঠত সে দৃশ্যে। জীবনের একমাত্র অনাত্মীয় এক গোয়ার কিশোর, যাকে সে এভাবে দেখেছিল, যে চোখ বুজে মাস্টারমশাইয়ের প্রহার হজম করত। মার শত মুখ নাড়াতে রাগ কাটত না। ছুটির দিনে ভর দুপুরবেলা লাইব্রেরি থেকে ছোটদের পত্রপত্রিকা এনে জানালা দিয়ে ফেলে দিত বিছানায়, আর নিরুদ্দেশ হওয়ার মুহূর্তে বলতো, ভালো লাগলে বলিস, তাহলে পড়ব। তারপর তোড়সারা চলে এলো কলকাতার লাগোয়া শহরতলিতে। দুই দাদা পড়াশোনা করে যাতে ভবিষ্যতে গ্রামে না পচে কলকাতায় এসে করে কমে খায়, তাই বাবা রিটায়ার করার অনেক আগে এখানে জমি কিনেছিলেন। তোড়সা প্রাইভেট টিউটরকে সম্বল করে পড়াশোনা চালিয়ে গেল। ওর তো অর্ধেক শরীর নিয়ে হুইল চেয়ারে ভর করে জীবনে স্কুলে যাওয়া হলো না। মুখে বুলি ফোটার আগে সেই যে পোলিও কেড়ে নিল কোমরের নিচ থেকে পুরোটা। তারপর জ্ঞান হতে চারপাশে ভাসমান স্বপ্নদের দূরছাই করতে করতে অনেক দূর নিজেকে সরিয়ে নিল। বাবা অনেক টাকা খরচ করেও যখন পারলেন না, তখন একটা সরকারি চাকরি পাওয়াকে স্বপ্নধ্বজা করে মেয়ের সামনে তুলে ধরতে চেয়েছিলেন। তাছাড়া অন্য কোনোভাবে মেয়ের জন্য স্বাবলম্বনের ব্যাকরণ ছোঁয়ার দিশা তার জানা ছিল না। কিন্তু তেমন বুদ্ধি বা জেদ তোড়সার বা ছিল কোথায়? বহিরাগত হিসেবে মাধ্যমিকটা দেওয়ার পর সে একটা সাময়িক মুক্তির শ্বাস ছেড়েছিল। প্রায় 3 মাসে অবসর কাটানোর জন্য বাবাকে লাইব্রেরি থেকে গল্পের বই এনে দিতে বলতো। বাবা লাইব্রেরিয়ান হওয়ার দৌলতে পছন্দের লেখকদের বই পেত তোড়সা। সেসব নিয়ে সে ভেসে যেত। শ্রাবণ 2 চোখ কখনো কখনো হুইল চেয়ারে হেলান দিয়ে বুজে থাকত। তার প্রত্যেকটা নায়কের মুখে নিজের অজান্তে লেপে যেত আবিরের মুখ। সেই মানুষটা আজ তার স্বামী, তার চতুর বলায়। টেনশনটা চাপতে পারে না তোড়সা। যে সময়ে আসার কথা সে সময় মানুষটা না এলে বুক ঠেলে কান্না বেরিয়ে আসে। মাথায় আসে কুচিন্তা। তার মধ্যে সবচেয়ে বিকট, আবির হারিয়ে যাবে না তো? নিজেকে সে সবসময় পৃথিবীর অন্য বিকলাঙ্গদের তুলনায় ভাগ্যবতী ভাবে। তার সেই ভাগ্যটা হঠাৎ চুরমার হওয়ার আশঙ্কায় তোড়সা কাঁদে। কোন পাপে অর্ধেক অহল্যা জীবন তার! এর চেয়ে সে পুরোটাই যদি অহল্যা হতো। পাথরের চোখ দেখে কারো বোঝার উপায় থাকতো না কত যন্ত্রণা তার। তোড়সা ওড়নায় চোখ মুছে ছবিটার দিকে চেয়ে থাকে। লোকটা ধূমকেতুর মতো ফেরত এসেছিল তার জীবনে। সেদিন কালবৈশাখী রাত, এক পশলা বৃষ্টি শেষে আকাশটা থমথমে। বড়দা সবাইকে চমকে দিয়ে ওকে নিয়ে বাড়িতে ঢোকে। দেখো কে এসেছে! মা অবাক হয়ে চেয়ে থাকেন। ছোট দাও। আবি তখন বিধ্বস্ত চেহারায় নত। মা ওকে একটা চেয়ার এগিয়ে দেন। ঝোড়ো কাকের মতো আবি নিজেকে এলিয়ে দেয়। বড়দা সব খুলে বলে। লেখাপড়ায় ভালো রেজাল্ট না থাকা সত্ত্বেও বাপের পয়সায় পরীক্ষায় বসে বারবার অকৃতকার্য হওয়াটা কোনো প্রাপ্তবয়স্ক ছেলের কর্ম নয়। তার চেয়ে খুব তাড়াতাড়ি কোনো কাজ খুঁজে নেওয়া যুক্তিযুক্ত, নচেত গৃহত্যাগ শ্রেয়। এটাই ওর বাবার মোদ্দা কথা। সেই অভিমানে বাড়িতে কাউকে না জানিয়ে কলকাতায় আসা আবিরের, এবং সেই অভিমানে প্ল্যাটফর্মে রাত কাটানোর প্রতিজ্ঞা। বড়দার দিকে সবাই চেয়ে থাকে। বড়দা বলে, ভাগ্যিস আমার নজরটা পড়েছিল প্ল্যাটফর্মের বেঞ্চে। তারপর হাসে। তুই বরং এক কাজ কর, আমার দোকানে একজনের দরকার,
আপাতত তুই থেকে যা, তারপর ভালো কাজ পেলে চলে যাস। হুইল চেয়ারে বসে তোরসা দেখছিল আবিরকে। মাঝে মাঝে চোখে চোখে মিলেও যাচ্ছিল, একটু হাসি পাচ্ছিল তার। লেখাপড়া শেষ হলে আবিরদের মতো কম বয়সী বকাটে মাথারা গ্রামের অঢেল আড়াল আবডালে তাস কিংবা আড্ডায় মেতে যায়। বাড়ির লোকজন চিৎকার করে ডাকলেও সাড়া পাওয়া যায় না। বাপ মারা রাগ করবে না তো কি। তার নিজের দাদারাও তো গ্রামীণ আড্ডাকে জুয়া করে নিয়েছিল প্রায়। তাই বাবা বুদ্ধি করে দুই ছেলেকে সরিয়ে আনলেন শহরে। এখানে তো আর ফ্রি জল হাওয়া আর খোলা মাঠ নেই যে পেটে কিল মেরেও পা ছড়িয়ে শুয়ে থাকা যাবে। বাবা বর্দার মতে মত দিলেন, কলকাতার মতো অচেনা অজানা জায়গায় তো সহজে কাজ মেলে না বাবা। সৌরেন যা বলছে তাই করো। বাথরুমে যাওয়ার আগে তিনি বড় ছেলের উদ্দেশ্যে বললেন, ওর বাড়ির লোক চিন্তা করবে, একটা ফোন করে দে। বর্দা আবিরের কাছ থেকে নম্বর নিয়ে ফোন করলো, কিন্তু ওর বাবা মা ওকে এভাবে খুঁজে পাওয়া বা ওদের বাড়িতে তোলাতে একটুও খুশি হলেন না বা বাহবা দিলেন না। আবির দাদার বই দোকানের কর্মচারী হয়ে থেকে গেল। রাতে থাকার জায়গা পেল দাদার ঘরের মেঝেতে। পাড়াতুতো ছেলে বলে দাদা অবশ্য ওকে পাশে নিতে চেয়েছিল, কিন্তু ও স্পষ্ট জানিয়ে দিল মেঝেতে ওর অভ্যাস, ও মেঝেতেই স্বস্তি বোধ করে। হুইল চেয়ারে বসে নিশ্চিন্তে তোরসা দেখছিল অগোছালো ছেলেটার একটু একটু করে বসন্ত হওয়া। সেই বিবর্ণ জামা প্যান্ট, উস্কো খুস্কো চুল বা রংচটা শরীরে একটু একটু করে বাকল ধরছিল। বিশেষ কাছে আসতো না, সামান্য সময় হয়তো কথা বলার সুযোগ পেত, তারই মধ্যে বলে যেত অনেক। যেমন, তোমাকে দেখেই লজ্জা পেলুম সেদিন, কিংবা তুমি এখন বদলে গেছো, বা তুমি কি কোনো দিন যাবে না গ্রামে। অর্থাৎ তুমি তুমি তুমিতে পত্রে পুষ্পে পল্লবিত। তুই তোকারি সেই বছরগুলো বয়সের সঙ্গে সঙ্গে নির্বাসন নিয়েছে। রাতে বিছানায় শুয়ে যখন মায়ের স্পর্শ নিত তোরসা, টের পেত সারাদিনের ক্লান্তি শেষে মা ঘুমের অতলে। তখনও ওর ঘুম হতো না। অর্ধেক অবশ শরীর জুড়ে প্রাণের মহড়া, মেঠো আরবাঁশি সুরেলা আওয়াজ। রাতের অন্ধকারে কোনো গাছতলা বা মন্দিরের দাওয়া থেকে এই আওয়াজে একদিন আবির প্রাণ ফিরিয়ে দিত সমস্ত পাড়াটার। হঠাৎ একদিন দুপুরে বাবার ঘর থেকে স্পষ্ট ভেসে এলো মায়ের কথা, কিন্তু একটু ভেবে দেখো, ওর বাবা কি মেনে নেবে? তোরসা কানকে ভয়েস রেকর্ডারের পজিশনে রাখল, দেওয়ালে সেঁটে থাকলো। মা বিস্ময়ের ঘোরে বললেন, কিন্তু তুমি কি আবিরকে নিজের মুখে বলবে? কি করব, আমার মতো বাবারা তো বাধ্য হয়েই সেটা করে। আর ছেলেটা তো খারাপ নয়, অমন সৎ বাধ্য ছেলে আছে কটা। তাছাড়া ওকে তো চাপিয়ে দিচ্ছি না, সম্পত্তি পাবে, দোকান করে দেব, জীবনে অভাব থাকবে না। এটাই সময় সৌরেনের মা। কোনো বাবা মা তো চিরকাল মেয়েকে দেখার জন্য বেঁচে থাকবে না। দেখো, কিন্তু আবিরের বাবা মাকে ভয়। নিভৃতে অনেক দিন কেঁদেছিল তোরসা। দুপুর আর রাতে খাবার সময়টুকু ছাড়া দেখা যেত না আবিরের মুখ। যখন দেখা হতো লালিমাই ঘিরে যেত ও, মুখটা ফিরিয়ে নিত। তারপর মা সময় করে এক রাতের বিছানায় অকস্মাৎ ওকে বুকে টেনে ধরে বলেছিলেন পরম আকাঙ্ক্ষার সেই কথাটা, তোর বাবা আবিরের সঙ্গে তোর বিয়েটা ঠিক করলো। অনেকক্ষণ মুখ উঁচিয়ে মায়ের চোখে চেয়েছিল তোরসা। দেখছিল একটা ঘুড়ি সুদূরে তার ছোটবেলার গ্রাম থেকে সুতো কেটে এলোমেলো উঠতে উঠতে তার কাঁধে এসে ঠেকল। এই ছেলেটা সারা জীবন তার হুইল চেয়ারের পাশে দাঁড়িয়ে থাকবে। তাকে ফেলে কোনো দিন বাপ ঠাকুরদার ভিটেই ফিরে যাবে না। প্রায় সব ঠিকঠাক হলো যেদিন বাতাসে ভাসছে দধিকর্মার ফর্দ। লজ্জাবতীর রং চুঁয়ে চুঁয়ে পড়ছে তোরসার সর্বাঙ্গে। একদিন সাহসে ভর করে মাকে দিয়ে আবিরকে ডাকলো ও। ইলেকট্রিক ল্যাম্পের দুধ সাদা আলোয় তোরসার ঘরে ঢুকে এলো আবির। ওর আজ্ঞার প্রতীক্ষা না করে খাটের উপর বসলো। তোরসা হুইল চেয়ারটার জানালা থেকে ঘুরিয়ে ওর মুখোমুখি হলো, আয়ত চোখে তাকালো। এই বিয়েতে তুমি রাজি তো? লুকিয়ে থাকা হাসিটা আস্তে আস্তে আবিরের সমস্ত মুখ আলো করল। হ্যাঁ। তোমার বাবা মা জানে তো? আমি বাবা মাকে জানাতে বারণ করেছি। একটু থামে আবির। ছেলে বাঁচলো না মরলো, যে বাবা মা খোঁজ রাখে না, একটা বেকার ছেলেকে যথেষ্ট সুযোগ না দিয়ে যখন বোঝা বলে দাগিয়ে দেয়, আর 5টা ছেলের মতো যেভাবে হোক বাঁচলেই হলো বলে ঝড়ের মুখে ঠেলে দেয়, সেই বাবা মার কাছে এই খবরটা খুব গুরুত্বপূর্ণ নয়। আবার একটু থামল ও। আর তোমার খেয়াল তারা রাখবে না, সে দায়িত্ব আমাকে নিতে হবে সারা জীবন। অতএব নিছক তাদের মতামতের অপেক্ষায় থেকে অমঙ্গল ডেকে আনার দরকার আছে বলে আমি মনে করি না। যখন সময় হবে আমিই জানাবো।
ব্রত কথার মতো নাগারে কথাগুলো শুনিয়ে আবির এই প্রথম তোর্সার মুখের উপর দৃষ্টি নিবদ্ধ করে। সারা শরীরে তোর্সা অসহায় তিতিরের মতো কাঁপতে থাকে। তার বাবা মেয়ের ভালোর জন্য এই ছেলেটাকে সাধ্যাতীত দেবে, দিক, সব বাবাই দেয়। দেওয়া নেওয়ার সব ছোটোখাটো ব্যাপারগুলো গ্রামে বড় হওয়া অল্প শিক্ষিত মেয়েদের জীবনে যেমন তুচ্ছ, তার মতো চৌবন্দি এক মেয়ের কাছেও তাই। তাছাড়া অর্ধেক শরীর নিয়ে সে বা পণ্য হলো কবে? এসব ভাবনা কেন তার? এ বাজারে কোনো বিকলাঙ্গের বাপ কি আবিরের মতো জামাই পাবেন? আর ঘর জামাই হিসেবে পাওয়া তো মহাভাগ্য। ওপর থেকে নেমে কাছে এসেছিল আবির। তোমার কোনো আপত্তি নেই তো? তোর্সা নির্বাক চেয়েছিল। সব সংকোচ ছেড়ে জীবনে প্রথম কোনো পুরুষের হাত স্পর্শ করেছিল। আবির একটুক্ষণের জন্য সেই হাত ওর তালুতে রেখে বলেছিল, তোমার মতো মেয়েরা যেমন অভাগা, আমার মতো ছেলেরাও। তাই আমি তোমার জন্য এবং তুমি আমার, সব বিধির লিখন। দুটো চোখ ছলছল করে তোর্সার। রুরো এই বাস্তব কথাগুলো ভালোবাসা নামক আবেগে বড় কাঁটা। আবির আর যেন কখনো এসব পুনরুত্থাপন না করে। তুমি আমাকে ভালোবাসবে তো? এই মুহূর্তে তো ইচ্ছে করছে। এই যে তোমরা সবাই আমাকে বরণ করলে, কিংবা তুমি আমাকে চাও, এগুলো তো জীবনে প্রথম পেলাম। এসবকে উপেক্ষা করতে পারবো না। 1:45 বাজে, খাওয়া দাওয়া করে একটু আড়গোড় দেওয়ার আছে, তারপর সেজে তবেই বেরোনো। অত দূরে তার মতো একজন মেয়েকে নিয়ে যাওয়া অনেক ঝক্কির। গ্রামে এখন যতই ইলেকট্রিক ঢুকুক, ছোটোখাটো অনেক অসুবিধা। আবির কি জানে না সন্ধ্যা হতে পারে? তোর্সা ক্রমশ অসহিষ্ণু হয়ে পড়ে। মা এসে বলেন, আর একবার ফোন করে দেখ, কখনো তো এত দেরি করে না। মোবাইলে কল করে তোর্সা। অনেকক্ষণ রিং হয়, শেষ পর্যন্ত লোকটা ধরে। তোর্সার বুক থেকে গুমোট হাওয়া উদাও হয়ে যায়। আর বলো না, অনেক দিন পরে যাচ্ছি, কিছু কেনাকাটা করতে দেরি হয়ে গেল। প্লিজ 15 মিনিট, বলেই কেটে দিল। মা তাকালেন, কি বলল? কেনাকাটা করতে দেরি হচ্ছে, 15 মিনিটের মধ্যে ফিরবে। আগে ফোন করে জানাতে তো পারতো। মা অসন্তুষ্ট হয়ে চলে যান। তোর্সা ছবিটার দিকে চেয়ে থাকে। কি এত কিনছে আবির? অনেক দিন পর অভিমান ভেঙে গ্রামে ফিরবে অসুস্থ মাকে দেখতে। সঙ্গে নিয়ে যাবে নতুন বউকে, যে সেই পাড়ার মেয়ে ছিল একদিন। তার জন্য কি কিছু কিনছে? এতদিন তো বাবা আর মা তার প্রিয় সব কিছু কিনে দিয়েছেন। হুইল চেয়ারটা ঘুরিয়ে ড্রেসিং টেবিলের সামনে দাঁড়ায়। বড় সুন্দর তার মুখ। আবির এই মুখকে অনেকক্ষণ দেখে, নাইট ল্যাম্পের সোনালি আলোয়। দেখতে দেখতে সে তার ঠাকমাকে নিরীক্ষণ করে। নাকছাবি পরা সোনামুখ। তোর্সার পরে সেই মানুষটিই তার প্রিয়। তার ছোটবেলা সব দুষ্টুমিকে যিনি একটা লাঠির আঘাতে সামলে দিতেন। অথচ এই মানুষটাকে সে কিছুই দিতে পারেনি। মাঝে মাঝে নিজেকে সামলাতে না পেরে তার অবশ অর্ধাঙ্গকে যখন রোবটের মতো গ্রহণ করে আবির, তার নিষ্প্রাণ শরীরটাকে খুঁড়তে খুঁড়তে সীমান্তের উপসী সৈনিক হয়ে ওঠে, তখন ওর পিঠে হাত রাখে তোর্সা। যাদের সব আছে তারা হয়তো এ সময় স্বামীকে ধর্ষক ভাবে, কিন্তু ও স্বামীর না পাওয়ার বঞ্চনা সব আঘাত সয়, ব্যথাতুর হয়। যে শরীরে এত জোয়ার, শরীর পেলে স্রোত হয়ে সমুদ্রে মেশে, সেই আবি তাকে অনায়াসে বিছানায় নেয়। এর চেয়ে বড় পাওয়া আর কি? দুর্নিবার মাদকতা কেটে গেলে সে হাঁটু মুড়ে অনায়াসে বলে, ক্ষমা করো। দু চোখে জল নিয়ে তোর্সা তার হাত দুটো ছোঁয়। হুড়মুড় করে ঢুকে পড়ে আবির। জামা কাপড় আর খাবারে ঠাসাঠাসি ব্যাগগুলো খাটে রেখে বলে, আর বলো না, বয়স অনুপাতে বাচ্চাদের জামা প্যান্টগুলোর ম্যাচিং বুঝতে আর তোমার কাপড়ের কালার চয়েস করতে যত সময় চলে গেল। প্রথম সকালের পূবালি আকাশের মতো চেয়ে থাকে তোর্সা। কি দেখছো হাঁ করে? বিস্ময়ের ঘোর কাটিয়ে তোর্সা বলে, তাহলে তোমাকে বুঝতে আজকাল ভুল হয় না। আমি চাইছিলাম আমার জন্য কিছু একটা আনো, কিছু একটা। দেখো কাপড়টা পছন্দ হয়েছে কি? আবির কমলা রঙের কাপড়টা ওর দিকে এগিয়ে দেয়। তোর্সা দেখে, মুগ্ধ হয়ে দেখে, বিড়বিড় করে বলে, দুজনের চোখ তো একই, পছন্দ না হয়ে পারে? আবির হাসে, অনেক দিন পরে যাচ্ছি, ভাইপো ভাইজিরা কাঁদবে, তাই ওদের জন্য এক সেট করে জামা প্যান্ট নিলাম, বাবা মার জন্য নিইনি। তোর্সা অবাক হয়ে চেয়ে থাকে, সে কি, কেন? আবির আত্মপক্ষ সমর্থনে বলে, দাদারা সেদিক থেকে অনেক যোগ্য, ওরাই তো ভরিয়ে রেখেছে এতদিন। ক্লান্ত দেখায় ওকে, একটু থেমে বলে, গিয়ে যদি মনে হয় আমার কাছ থেকে তাদের নেওয়ার আছে বা আমার কিছু দেওয়ার আছে,
তাহলে দ্বিতীয়বার যাওয়ার সময় ভাববো। এখনও বাবা মার প্রতি অভিমান এত জমাট আছে দেখে তোড়সা বেশ অসন্তুষ্ট হয়। এ তোমার অন্যায়, ভীষণ অন্যায়। একজন অসুস্থ মানুষকে তো দেখতে যাচ্ছ, এসব বলা কেন? জীবনে কোনো আদিক্ষেতা আমার সহ্য হয় না তোড়সা, বলেই ঘর থেকে বেরিয়ে টয়লেটের দিকে যায়। মানুষটা রাগ দেখে তোড়সা নির্বাক চেয়ে থাকে। এই রাগে পড়ে তোড়সাকে বিয়ে করেনি তো? চোখ দিয়ে তার জল নামে। বিকেলে বেরোনোর সময় কমলা রঙের শাড়িটা তোড়সাকে এক লোককে শ্রী এনে দিয়েছে। এই প্রথম শ্বশুরবাড়িতে পা বাড়ানোর জন্য তার প্রাণটা আনচান করে। টাটা সুমোতে হুইল চেয়ার সমেত সব কিছু গুছিয়ে নিয়ে মায়ের সঙ্গে পাশাপাশি বসে। আবির ড্রাইভারের পাশে। গাড়িটা গলি ছাড়িয়ে মেন রাস্তায় পড়তে শাঁসা বেগ নেয়। মা পাশে থাকলেও সদ্য কনে বউয়ের মতো তোড়সা ক্রমশ গুটিয়ে যেতে থাকে। মনে সংশয় জাগে, কিভাবে গ্রহণ করবে তার চেনা অথবা অচেনা মানুষেরা? কিভাবে গ্রহণ করবে তার হারানো ছোটবেলা? শ্বশুরমশাই অবশ্য ফোনে বলেছেন, ভুল করেছি মা, তোমার শাশুড়ির সারা অঙ্গ পড়ে যাওয়াই বুঝেছি। তোমাদের সকলের কাছে আমাদের অনেক অন্যায় জমে আছে। তোমার শাশুড়ি তো আর কথা বলতে পারে না, চিনতে পারবে কি না তাও জানি না। বুড়ো মানুষটা ভেঙে পড়েছিলেন। তোড়সা ফোনটা পেয়ে প্রথমে কিছু বলতে পারেনি। এত দুঃখের মধ্যেও এক অব্যক্ত আনন্দ লুকোচুরি খেলছিল। জীবনে পুত্রবধূ হওয়ার স্বীকৃতিটুকু সে পেতে চাইছিল আবিরের বাবা মার কাছ থেকে। তবু সেই মানুষগুলোর উপর কেন যে এতদিন রাগটা ধরে রেখেছে আবির, মনটা বড় খারাপ হয়। চেনা বাস মোড়ের কাছাকাছি আসতেই তোড়সার প্রতিটি রোমকূপ খাড়া, বুক ঢিপ ঢিপ করে। কাঁচের জানলা দিয়ে দেখে মেন রাস্তা দিয়ে নেমে গাড়িটা ইটের রাস্তা ধরে আঁকা বাঁকা পথে ধুলো উড়িয়ে ছুটছে। ড্রাইভার আবিরের গাইডলাইন ফলো করে একেবারে পাড়ার ভিতরে বাঁশবাগানের পাশ দিয়ে বেঁকে আবিরদের উঠোনের সামনে এসে ব্রেক কষে। গাড়ির আওয়াজে পাড়ার কচি কাঁচারা এসে জোটে। আবির নেমে পড়ে। সেজ বৌদি আওয়াজ পেয়ে এগিয়ে আসে। শ্বশুরমশাই মাটির দাওয়াতে বসে আছেন। ঘর বারান্দা থেকে নেমে পাড়ার বৌঝিরা প্রত্যেকে নিজেদের সদর চৌকাঠে, কঞ্চির বেড়ার ধারে। দু একজন এগিয়ে আসে। সেজ বৌদিকে দেখে আবির হাসে। তোমরা সব ভালো আছো তো? লাজুক মেয়েটু হাসে। এর বিয়ের কয়েকদিন পর তোড়সারা গ্রাম ছেড়েছিল, ফলে চেনাও হয়নি। মেয়েটি আবিরের চোখে চোখ রেখে বলে, রাগ করে চলে গেলে আর বউ নিয়ে একেবারে ফিরলে। যা হোক, ভালো আছো তো? আছি, বলেই বাড়ির গা ঘেঁষে দাঁড়ানো বড়দার ছেলে আর শেষদার মেয়ে দুটোর মাথা নেড়ে দেয়। ড্রাইভার নেমে এসে হুইল চেয়ার আর ব্যাগগুলো নামাতে সাহায্য করে। আবির কয়েকটা ব্যাগ আলাদা রেখে বাকিগুলো ভাইপো ভাইজিদের কাছে দেয়। মা নেমে গ্রামের পরিচিতদের দিকে তাকিয়ে হাসেন। তোড়সার ব্যাগ নিজের কাছে রাখেন। হুইল চেয়ারটা দরজার কাছে আনে আবির। কালো কাঁচের জানালার উপর এতক্ষণ ভেঙে পড়েছিল কৌতূহলী মুখেরা, এবার দরজার কাছাকাছি জড়ো হয়। সেজ বৌদি বিরক্ত হয়। আগে বের হতে দে মানুষটাকে। আবির তোড়সাকে পাঁজাকোলা করে নামায়। খোলা আকাশের নিচে এত মানুষের ভিড়ে এই প্রথম। তীব্র লজ্জায় শরীরটা তার নুয়ে পড়ে, চোখ দুটো লাল হয়। তবু সে বোঝে না। সবাই চেয়ে থাকে, সবার চোখে মুখে অপার বিস্ময়। চেনা মানুষের কেউ কি কখনো ভেবেছিল তোড়সার ক্ষুদ্র কপালটা লাল সিঁদুরে এতটা চওড়া দেখাবে কোনো দিন? একটা চাপা গুঞ্জনের মধ্যে হুইল চেয়ারে বসে তোড়সা। পিছনে কালপুরুষের মতো দাঁড়িয়ে আছে তার সবচেয়ে কাছের মানুষ। সুস্থ সবল পুরুষ হয়েও একজন প্রতিবন্ধীকে বিয়ে করার জন্য সমাজের কাছে যে কোনো কৈফিয়ত দিতে রাজি নয়। আবিরের দুটো সবল হাত চেপে আছে হুইল চেয়ারের পিছনে। সবাই চেয়ে আছে। চেয়ারটা গড়গড়িয়ে চলে। ভিড়টা দুদিকে বিভক্ত হয়ে তোড়সার পথ করে দেয়। শ্বশুরমশাই বারান্দা থেকে নেমে আসেন উঠোনে। কৌতূহলী যারা ভিড় জমাতে পিছনে পিছনে আসছিল তারা দাঁড়িয়ে পড়ে। হুইল চেয়ার থামিয়ে আবির বাবাকে প্রণাম করে। তার দেখা দেখি তোড়সাও মাথা ঝুঁকিয়ে নামার জন্য অস্থির হয়। বাবা তার কুণ্ঠা দূর করেন। বাড়ি চলো মা। তোড়সা দুহাত জোর করে নমস্কার করে। হুইল চেয়ার নামক যান্ত্রিক যানটা আবার চলতে থাকে। প্রকৃত সারথির মতো রথ ঠেলে আবির তাকে এগিয়ে নিয়ে যায়। পাশে নিশ্চিন্তে হাঁটতে থাকেন তোড়সার মা। আজকের গল্পটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এবং নতুন ভিডিও আপডেট পেতে বেল আইকনটি ক্লিক করে রাখুন। গল্পটি প্রিয়জনদের সাথে শেয়ারও করতে পারেন।